তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে 16 আণবিক ভর বিশিষ্ট একটি জৈব যৌগ প্রকৃতিতে প্রচুর পাওয়া যায়, আবার কৃত্রিমভাবে প্রস্তুত করা যায়। যৌগটি প্যারাফিন জাতীয়, তাই এটি অ্যাসিড, ক্ষার, ধাতু ও জারকের সাথে বিক্রিয়া করে না। যেহেতু প্যারাফিন জাতীয়, তার মানে কি এটা কি অ্যালকেন জাতীয় যৌগ, তাই না? আর অ্যালকেন জাতীয় জৈব যৌগের ক্ষেত্রে যেহেতু 16 আণবিক ভর বিশিষ্ট, তার মানে এটা কি হবে? অবশ্যই মিথেন হবে, তাই না? মিথেনের আণবিক ভর কত হবে? 16। আর এটা কিন্তু কোনো জৈব যৌগের সাথে, কোনো অ্যালকেন কারোর সাথে কিন্তু কোনো ভর, পারমাণবিক ভর কিন্তু মিল নেই, যার কারণে 16 যেটা, এটা শুধু অ্যালকেনের জন্যই প্রযোজ্য, মানে মিথেনের জন্য প্রযোজ্য। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন ক নম্বর কোশ্চেন হচ্ছে অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে সকল যৌগ কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন থাকে এবং হাকেল তত্ত্ব অনুসরণ করে, ঠিক আছে? এবং হাকেল তত্ত্ব অনুসরণ করে সেই সকল যৌগকে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, আর খ নম্বর হচ্ছে ইথিন একটি মুক্ত শিকল হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। আচ্ছা, মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বোঝানো হয় বলো তো? মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে তোমার যে কার্বনে, ইথিনের আছে, আমরা এটা লিখে নিই CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, ইথিনের দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে কার্বনের দুই দিকে তোমার দুইটা হাত মুক্ত থাকবে, মানে বদ্ধ থাকবে না। বদ্ধ যেমন তোমার বেনজিনের ক্ষেত্রে কি হয়? চারিদিক কার্বন কার্বন বন্ধন দেখো বদ্ধ অবস্থায় থাকে না। এই যে এটা কি? এটা বেনজিনের সংকেত না? এটা কি? দেখো কার্বনের প্রত্যেকটা হাতের সাথে যুক্ত হয়ে কি বদ্ধ অবস্থায় আছে। তার মানে এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বনের, কোনো জৈব যৌগের কার্বন কার্বনের বন্ধনগুলো যদি মুক্ত অবস্থায় থাকে, মানে দুইটা প্রান্ত যদি মুক্ত অবস্থায় থাকে, তাহলে সেটা কি হবে? মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে? আচ্ছা, এখন গ নম্বর হচ্ছে উদ্দীপকের যৌগটিকে কিভাবে তৈরি করা যায় সমীকরণ সহ লিখো। আচ্ছা, আমরা জানি মূলত হচ্ছে তোমার মিথেন তো হচ্ছে প্যারাফিন জাতীয় যৌগ, তার মানে মিথেন সচরাচর কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিংবা সেটা উৎপাদন করতেও অনীহা প্রকাশ করে, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে কিভাবে তৈরি করা যায়। আমরা মিথেন তৈরি করার দুইটা প্রসেস নিয়ে আলোচনা করব। দুইটা প্রসেসের মধ্যে প্রথম প্রসেসটা হচ্ছে, আমরা যদি দেখো কার্বন মনোঅক্সাইডকে হাইড্রোজেন দ্বারা করি, এটাকে তোমার হচ্ছে কি হবে? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হচ্ছে নিকেলের প্রভাবে, ঠিক আছে? নিকেলের প্রভাবে কি উৎপন্ন হবে? CH4 প্লাস H2O। এইটা সবসময় মনে রাখবা, কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হচ্ছে নিকেলের প্রভাবকে কি উৎপন্ন করবে? মিথেন উৎপন্ন করবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা যদি সমতা করি, দেখো সমতা করলে এখানে কি হবে? আমরা হাইড্রোজেন, যদি আমরা দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, আর এখানে হাইড্রোজেন দুইটা আছে, কিন্তু এখানে চারটা। তার মানে আমি এখানে যদি 3H2 দিয়ে দিই, দেখো 3H2 দিয়ে দিই, তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যাও সমান হয়ে গেল, তার মানে বিক্রিয়াটাও সমতা হয়ে গেল, তাই না? তাহলে দেখো এই বিক্রিয়াগুলো মুখস্থ করতে হবে। এটা মিথেনের উৎপাদন বিক্রিয়া, ঠিক আছে? এই বিক্রিয়াগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা কার্বন ডাইঅক্সাইড থেকেও কিন্তু তৈরি করতে পারি, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? দেখো তো CO2, এখানে অক্সিজেন দুইটা থাকবে, তার মানে H2। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সবসময় কি জানি? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিকেলের প্রভাব, আর হচ্ছে CH4 প্লাস H2O। আচ্ছা, এখন দেখো এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা, তাই না? আর অক্সিজেন এখানে কয়টা আছে? একটা। তার মানে যদি এখানে দিয়ে দিই 2, মানে বিক্রিয়াটা সমতাকরণ করছে, দেখো তাহলে এখানে 2 দিলে হাইড্রোজেন কয়টা হচ্ছে? চারটা, আটটা। আর এখানে হাইড্রোজেন কত? দুইটা। তার মানে যদি এখানে 4 দিয়ে দিই, দেখো এই দুইটা বিক্রিয়া থেকে আমরা কি মিথেন উৎপাদন করতে পারি, তাই না? আচ্ছা, মিথেন উৎপাদন বিক্রিয়া। আচ্ছা, এবার হচ্ছে মিথেন কিন্তু আরেকটা উপায়ে উৎপাদন করা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েড, তোমার হচ্ছে তোমার জৈব অ্যাসিড আছে না, যেটা সোডিয়াম বেনজয়িক অ্যাসিড, সেটা থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে সেখানে তোমার হচ্ছে সোডিয়াম বেনজয়িক অ্যাসিড যেটা আছে, সেটা থেকে আমরা সহজেই কি উৎপন্ন করতে পারি? মিথেন উৎপন্ন করতে পারি, তাই না? আচ্ছা, এখন আমাদের এবার ঘ নম্বর কোশ্চেনে আসি। ঘ নম্বর কোশ্চেন হচ্ছে উল্লেখিত যৌগ অন্য কোনো উপায়ে কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে? আচ্ছা, আমরা তো জানি মিথেন প্যারাফিন জাতীয়, তার মানে সচরাচর কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু মিথেন হচ্ছে, এটা মনে রাখবা সবসময়, দুইটা বিক্রিয়াতে সবসময় অংশগ্রহণ করে। একটা হচ্ছে দহন বিক্রিয়া, আর একটা হচ্ছে মিথেনের
হ্যালোজেনেশন বিক্রিয়া বা ক্লোরিনেশন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, দহন বিক্রিয়াটা আগে আমরা সহজভাবে বলে দিই। মিথেনের দহন বিক্রিয়া হচ্ছে কি হবে দেখো তো, CH4 প্লাস H2 কি উৎপন্ন হবে এখানে, CO2 প্লাস H2 আর সাথে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। এখন দেখো CH4 H2 এখানে হচ্ছে CH4 প্লাস এটা হচ্ছে সরি অক্সিজেন হবে, অক্সিজেন O2 অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে কি উৎপন্ন দহন বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে, সাথে কি তাপ উৎপন্ন করবে। এটা হচ্ছে মিথেনের একটা বিক্রিয়া, ঠিক আছে। আর এই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়াটা সমতাকরণ করি, ঠিক আছে, সমতাকরণ করলে কি হবে দেখো এখানে কয়টা আছে অক্সিজেন কয়টা আছে, দুইটা, এখানে অক্সিজেন দুইটা আছে, তার মানে আমি যদি এখানে অক্সিজেন আর এখানে অক্সিজেন তিনটা আছে, তার মানে আমি এখানে যদি 2 দিয়ে দিই, 2 দিলে কয়টা হচ্ছে দেখো 4টা, আর এখানে যদি আমি হচ্ছে প্লাস 2 দিয়ে দিই, তাহলে অক্সিজেন এখানে 4টা আর এখানে অক্সিজেন কত হচ্ছে 4টা, দেখেছো। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস মনে রাখবো, মিথেনের যদি আমাদের অক্সিজেন সাপ্লাই কম হয়, দেখো না ওই যে কিছু কিছু ক্ষেত্রে ওই যে তোমার অতিরিক্ত ধোঁয়া হয় মিথেনের গ্যাসে, যখন আমরা কোনো দহন বিক্রিয়া হয় দেখবা অতিরিক্ত ধোঁয়া হয় যখন, তখন কি হয় আমার অক্সিজেনের স্বল্পতা থাকে যখন, ঠিক আছে, তখন শুধু অক্সিজেন যদি থাকে, মানে অক্সিজেন যদি স্বল্পতা থাকে, তার মানে এখানে 1:2 অনুপাতে অক্সিজেন আছে, এখানে শুধু 1:1 অনুপাতে আছে অক্সিজেন, তাহলে এখানে আমার কি হবে কার্বন মনোঅক্সাইড তৈরি হবে প্লাস H2O তৈরি হবে, বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমার কি সাথে ধোঁয়া উৎপন্ন হয় যদি আমার অক্সিজেনের সাপ্লাই কম থাকে, তার মানে আমরা মিথেনের একটা বিক্রিয়া দেখলাম। আরেকটা বিক্রিয়া কি, যেহেতু এটা ঘ নম্বর প্রশ্ন, তো তার মানে তোমাকে 2 থেকে 3টা বিক্রিয়া দেখানো লাগবে এবং ব্যাখ্যা তো তোমরা বিক্রিয়া যেভাবে করছো সেভাবে করতেই পারবে। আচ্ছা, আরেকটা বিক্রিয়া কি, মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনেশন বিক্রিয়া হচ্ছে CH4 আচ্ছা, এই বিক্রিয়াটা কিন্তু সবসময় সূর্যের আলোর উপস্থিতিতে হতে হবে, ঠিক আছে, সূর্যের আলোর উপস্থিতিতে হতে হবে, তাহলে Cl2, আচ্ছা এখানে UV, সূর্যের আলোকে কি দিয়ে প্রকাশ করা হয়, UV দিয়ে। তাহলে এখানে প্রত্যেকটা ধাপে, এখানে এই বিক্রিয়াটা হয় কয় ধাপে বলো তো, যেহেতু 4টা অক্সিজেন আছে তার মানে 4 ধাপে বিক্রিয়াটা হবে, ঠিক আছে, 4টা হাইড্রোজেন আছে, 4 ধাপে বিক্রিয়াটা হবে। তাহলে প্রথমে একটা হাইড্রোজেন চলে যায় কি হবে CH3Cl প্লাস HCl। আচ্ছা, দ্বিতীয় ধাপে আবার কি হবে, এইটা আবার বিক্রিয়া করে কি হবে CH3Cl প্লাস Cl2, এটা বিক্রিয়া করে আবার কি হবে CH2Cl2 প্লাস HCl, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে সূর্যের আলো অবশ্যই লাগবে। আবার হচ্ছে CH2Cl2 প্লাস Cl2 UV CHCl3, প্রতিবার কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে, হ্যাঁ। আবার তৃতীয় ধাপে হচ্ছে CHCl3 প্লাস Cl2 UV CCl3 প্লাস HCl। সবসময় মনে রাখবে মিথেন কিন্তু এই দুইটা বিক্রিয়ায় অংশগ্রহণ, এই দুইটা বিক্রিয়া মনে একদম মুখস্থ করবে, ঠিক আছে, একদম ছোটস্থ করে ফেলবে। এই দুইটা বিক্রিয়া মিথেন, এই দুইটা বিক্রিয়াতে অংশগ্রহণ, একটা দহন বিক্রিয়া আর একটা কি ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া সর্বশেষ কি উৎপাদন হয় CCl4 হবে, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, আশা করি তোমরা 1 নম্বর প্রশ্ন উত্তরটা ক্লিয়ার হয়েছে। আর ব্যাখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, তোমরা যখন ব্যাখ্যা লিখবে তখন যেভাবে তোমরা বিক্রিয়াটা করছো ঠিক সেইভাবে ব্যাখ্যাটা লিখে দিবে, ঠিক আছে। এখানে এক্সট্রা কোনো কিছু লেখা নাই, শুধু বিক্রিয়াটা লিখবে। গ নম্বর কোশ্চেন যদি থাকে তাহলে একটা বিক্রিয়া লিখবে অথবা 2টা, আর ঘ নম্বর যদি কোশ্চেনে 2টা অথবা 3টা বিক্রিয়া লিখবে, ঠিক আছে, তাহলে তোমার ফুল মার্ক পাবে। আমি অনেকেই নাম্বার কিন্তু কম দিছি, আবার অনেকে বেশি দিছি, কারণ এখানে হচ্ছে দেখবা কেউ তোমার ঘ নম্বরে একটা বিক্রিয়া দিছে, শুধুমাত্র ক্লোরিনেশনের বিক্রিয়া দিছে, বাট দহন বিক্রিয়া দেয়নি, তাকে আমি কিন্তু একটু নাম্বার কম দিছি। কারণ কি বলতো, যেহেতু এটা ঘ নম্বর প্রশ্ন, তো তোমাকে মিনিমাম 2টা
মিনিমাম দুইটা তোমাকে এক্সাম্পল দেওয়াই লাগবে, বুঝতে পারছো? এই জন্য আমি অনেকেই কম নাম্বার দিয়েছি, আবার অনেকেই দুইটা বিক্রিয়া দিয়েছে তাকে আমি ফুল নাম্বার দিয়েছি। তাহলে আমি যদি ফুল নাম্বার তাকে না দিই আর তুমি একটা বিক্রিয়া দিয়ে যদি তোমাকে ফুল নাম্বার দিই, তাহলে যে দুইটা বিক্রিয়া তার আর তোমার মধ্যে পার্থক্য কি থাকবে, তাই না? এই পার্থক্যটা হচ্ছে 1 মার্ক, বুঝতে পারছো? এখানে আমি কিছু এই কম নাম্বার দেওয়াটা তোমার আর তার মধ্যে পার্থক্য করে দিয়েছি আমি, বুঝছো? আচ্ছা, এখন 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো 2 নম্বর কোশ্চেনে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, দুইটা বিক্রিয়া আছে, আমরা পরে বলছি যখন গ ঘতে আসবো তখন দুইটা বিক্রিয়া আমরা দেখব। আচ্ছা, ক নম্বর হচ্ছে সাবানায়ন বিক্রিয়া কাকে বলে? সাবানায়ন বিক্রিয়া হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বা তেল বা চর্বি জাতীয়, ঠিক আছে, তেল বা চর্বি জাতীয় কোনো যৌগকে বা তেল বা চর্বিকে কস্টিক পটাশ সহযোগে আর্দ্র বিশ্লেষণ করলে আর্দ্র বিশ্লেষণ করে যে বিক্রিয়া মানে যেটা উৎপন্ন হয় সেটাকে সাবান বলে, ঠিক আছে? আর এই পুরো বিক্রিয়ার প্রসেসটাকে বলা হয় সাবানায়ন বিক্রিয়া, মানে সাবান তৈরির এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় সাবানায়ন বিক্রিয়া, ঠিক আছে? তো এটা কি হবে? তেল বা চর্বি জাতীয় পদার্থকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ সহযোগে আর্দ্র বিশ্লেষণ, অবশ্যই কিন্তু আর্দ্র বিশ্লেষণ বলা লাগবে, আর্দ্র বিশ্লেষণ না বললে কিন্তু হবে না, কারণ আর্দ্র বিশ্লেষণ না হলে তোমার সাবানায়ন বিক্রিয়া হবেই না, ঠিক আছে? সুতরাং এটা কি হবে? আর্দ্র বিশ্লেষণ করে যে তোমার যে মানে যেটা উৎপন্ন হয় এই বিক্রিয়া পুরো প্রসেসটাকে বলা হয় কি? সাবানায়ন বিক্রিয়া, ঠিক আছে? আর এই আর্দ্র বিশ্লেষণ হওয়ার পরে কি উৎপন্ন হবে? এখানে সাবান উৎপন্ন হবে। আচ্ছা, এখন ক হচ্ছে, এই যে খ নম্বর প্রশ্ন, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? এই কোশ্চেনটা তোমরা সবাই ভুল করছো, সবাই, একজনের খাতায় আমি এটা ঠিক দেখিনি। এটা দেখো, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? চোখ জ্বালা করে, এখানে তোমরা বলছো অনেকে জৈব অ্যাসিড থাকে, অবশ্যই এখানে জৈব অ্যাসিড কখনোই না। জৈব অ্যাসিড কাকে? যেখানে তোমার হাইড্রোকার্বন থাকে, ঠিক আছে? জৈব অ্যাসিড যেখানে হাইড্রোকার্বন থাকে সেখানে, কিন্তু এখানে কোনো জৈব অ্যাসিডই থাকে না। কিন্তু তোমরা অনেকে জৈব অ্যাসিড দিয়ে দিয়েছো, যারা জৈব অ্যাসিড দিয়েছো তাদেরকে আমি পুরো নাম্বারে কেটে নিচ্ছি, কারণ এখানে জৈব অ্যাসিডটা একদমই হবে না। মানে এমনি ওরা বলছিল যে এটা ওদের প্রশ্ন না, ওদেরকে বললেন তাহলে এটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এটা পরবর্তীতে তোমাদের হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, বুঝছো? তো যেহেতু এটা কিন্তু তোমাদের কোশ্চেন, আমি যখন তোমাদের ক্লাস 9 ছিলাম তখন এটা আমাদের এসএসসি পরীক্ষাতে আসছিল, তার মানে এটা তোমাদের কোশ্চেন, তোমরা যেহেতু চেঞ্জ করে নিয়েছো সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা শিখে নাও, ঠিক আছে? আচ্ছা, পেঁয়াজ কাটার সময় তোমরা মনে রাখবে সবসময় যে পেঁয়াজে হচ্ছে সবসময় কি? সালফার ডাইঅক্সাইড থাকে। পেঁয়াজে কি থাকে? সবসময় সালফার ডাইঅক্সাইড, যেটা হচ্ছে গ্যাস, ঠিক আছে? এখন পেঁয়াজে কি থাকে? SO2, ঠিক আছে? পেঁয়াজে SO2 থাকে। এখন পেঁয়াজ যখন আমরা কাটার সময় SO2টা সেখান থেকে উন্মুক্ত হয়ে যায়। উন্মুক্ত হওয়ার পরে আমরা জানি SO2 সবসময় পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো তো? SO2 প্লাস H2O, H2SO3। এটা কি একটা অ্যাসিড না? এটা কি অ্যাসিড, দুর্বল অ্যাসিড এটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পেঁয়াজে থাকে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এখন এটা বাতাসে যখন পেঁয়াজটা কাটে তখন এটা বাতাসে উন্মুক্ত হয়ে যায়, উন্মুক্ত হয়ে আমাদের চোখে কি থাকে? চোখে পানি থাকে। এই চোখের পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো তো? এই যে H2SO3 মানে সালফার ট্রাই অক্সাইড তৈরি করে, ঠিক আছে? এটাকে বলে সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড, এই সালফিউরাস অ্যাসিড কিন্তু দুর্বল অ্যাসিড, ঠিক আছে? তখন এটা চোখের পানির সাথে বিক্রিয়া সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, আর সেই অ্যাসিডের কারণেই কি হয়? আমাদের চোখ জ্বালা করে, ঠিক আছে? এটা কিন্তু জৈব অ্যাসিড না, তোমরা অনেকেই জৈব অ্যাসিড বলছো, এটা কিন্তু জৈব অ্যাসিড না, ঠিক আছে? এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। আচ্ছা, এখন হচ্ছে কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে Y যৌগটি হতে পলিথিন পাওয়া যায়? আচ্ছা, Y যৌগ, আমরা এই বিক্রিয়াটা লিখে ফেলি। বিক্রিয়াটা হচ্ছে, আচ্ছা 2 নম্বর বিক্রিয়াটা দিয়ে দিই, যেহেতু Y যৌগটা 2 নম্বর বিক্রিয়াতে আছে না, এটা 2 নম্বর বিক্রিয়া লিখে দিই। C2H5OH Al2O3 Y প্লাস H2O। আচ্ছা, এই যৌগটা, এখন তোমরা একটা বিক্রিয়া সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? অ্যালকোহল, এটা কিন্তু অ্যালকোহল জাতীয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথানল, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবে, অ্যালকোহল জাতীয় সকল যৌগ Al2O3 মানে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড অথবা H2SO4, এই দুইটাকে বলা হয় নিরোধক, ঠিক আছে? নিরোধক পদার্থ। এই দুইটা যৌগ দিয়ে তোমার বিক্রিয়া করে এখান থেকে এক অণু পানি অপসারণ করে দেয়, ঠিক আছে? এক অণু পানি অপসারণ করে দিলে কি হবে? এখানে ইথিন উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে কি হবে? ইথিন উৎপন্ন হবে। এখানে উৎপন্ন হবে হচ্ছে CH2 ডাবল বন্ড
CH2, ঠিক আছে, এখানে ইথিন উৎপন্ন হবে। এটা সবসময় মনে রাখবে, এখান থেকে এক অণু পানি বিয়োজিত করে, ঠিক আছে। L2 এটাকে বলা হয় নিরোধক পদার্থ, ঠিক আছে। L2O3 আর হচ্ছে H2SO4, দুইটা হচ্ছে নিরোধক পদার্থ। এরা হচ্ছে একটা যৌগ থেকে পানি অপসারণ করতে পারে, ঠিক আছে। যেমন এখান থেকে দেখো এক অণু পানি অপসারণ করে দিয়ে কি তৈরি করছে, দেখো তো ইথিন তৈরি করছে। ইথিন তৈরি করে এখানে পানিটা অপসারণ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার কি তৈরি হচ্ছে, ইথিন তৈরি হচ্ছে। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই যৌগটাতে পলিথিন কিভাবে পাওয়া যায়। এখন দেখো ইথিন থেকে পলিথিন আমরা কিভাবে পাই। ইথিনকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 ATM চাপে যদি তোমার হচ্ছে ঘনীভূত করা হয়, ঠিক আছে। এই বিক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন বিক্রিয়া। যদি ঘনীভূত করা হয় তাহলে কি উৎপন্ন হবে, পলিইথিন। তখন কি হবে, পলিইথিন। তখন আমার এখানে এই এইচটা থাকবে না, যেহেতু আমার কার্বনের 4টা হাত, তো তাই না। তখন এটাকে এইভাবে লিখে এন, মানে এখানে একটা হাইড্রোজেন চলে যাবে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে দুইটা, তাই না। তাহলে এটাকে কি বলা হবে, পলিথিন। আর এখানে বিক্রিয়ার প্রভাবক থাকবে কি বলতো, এখানে বিক্রিয়ার প্রভাবক থাকবে হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ATM চাপ, আর হচ্ছে কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। আবার কোনো ক্ষেত্রে কম বেশিও হইতে পারে, ঠিক আছে। মনে করুন 200 থেকে 300, এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা রেঞ্জ দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ এই বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বিভিন্ন রকম দেখায়, মানে বেশি না, 200 থেকে 300 রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াই এবং জেড যৌগ দুটির মধ্যে কোনটি সম্পৃক্ত এবং কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমীকরণ সহ বিশ্লেষণ করো। আচ্ছা, তোমরা এটা অনেকেই হচ্ছে কি করে, মানে থিওরি আকারে লিখছে। এটা আসলে থিওরি আকারে না। একটা জিনিস মনে রাখবা সবসময়, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি তোমাকে আলাদা করতে বলে বা পৃথক করতে বলে, তাহলে অবশ্যই দুইটা দ্রবণ তোমাকে ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, যেটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর আরেকটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। এই দুইটা পরীক্ষা অবশ্যই তোমাকে দিতে হবে যদি অসম্পৃক্ত এবং সম্পৃক্ততা যাচাই করতে বলে, ঠিক আছে। এবং অন্য কোনো অপশন নাই, কারণ এই সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এটা এসএসসি পরীক্ষায় আমি মানে শিওর এটা আসবেই, ঠিক আছে। এই সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা এটা আসবেই। এই দুইটা বিক্রিয়া অবশ্যই মনে রাখবে, এবং সম্পৃক্ত অসম্পৃক্ত যদি করতে বলে, ঠিক আছে, মানে পরীক্ষা করতে বলে, তাহলে এই দুইটা বিক্রিয়া অবশ্যই দিবা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে যেহেতু মিথেনটা কি হবে, CH4 আর হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এইটা হচ্ছে কি সম্পৃক্ত, আর এটা হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে। এটা সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত। এখন এই দুইটার পরীক্ষা আমরা কিভাবে করব, সম্পৃক্ত অসম্পৃক্ত। একটা জিনিস মনে রাখবা, বেয়ার পরীক্ষা আর হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। বেয়ার পরীক্ষা আর ব্রোমিন দ্রবণ পরীক্ষাতে সবসময় সম্পৃক্ত যৌগ কোনো সময় এই দুইটা পরীক্ষায় বিক্রিয়া দেয় না। তার মানে কি, অ্যালকেন যেহেতু সম্পৃক্ত যৌগ, তার মানে এটা বেয়ার দ্রবণ পরীক্ষাও দিবে না, ব্রোমিন দ্রবণ পরীক্ষাও দিবে না। আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকেন, এই দুইটাই কি বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে। এখন যদি আমরা বিক্রিয়া লিখি, দেখো CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা লিখি, হ্যাঁ, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আচ্ছা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 প্লাস Br2। আচ্ছা, এইখানে তোমার প্রভাবক হিসেবে কি থাকবে, CCl4, এটা প্রভাবক হিসেবে থাকবে, ঠিক আছে। এখানে কি উৎপন্ন হবে বলতো, ডাইব্রোমো অ্যালকিন, CH প্লাস CH। এখন এটা তোমরা মানে কার্বনের হাত দিয়ে এখানে এইচ লিখে, এখানে বিআর, এখানে এইচ লিখে, এখানে বিআর লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এটা হাত না দিয়ে একবার ডিরেক্ট সরাসরি লিখে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ব্রোমিন দ্রবণ। বেয়ার দ্রবণ পরীক্ষা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, বেয়ার দ্রবণ পরীক্ষা হচ্ছে কি থাকবে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যেহেতু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে এখানে কি হবে, KOH, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, ঠিক আছে।
ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে অ্যালকিনকে যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি হবে, ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হবে। হ্যাঁ, ইথিলিন CH OH, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। এখন হচ্ছে কথা যে সম্পৃক্ত এই দুইটা বিক্রিয়া যেই দ্রবণগুলো দিবে বা যেই যৌগগুলো দিবে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত, আর এই দুইটা বিক্রিয়া যেই যৌগগুলো দিবে না সেগুলো কি হবে, অসম্পৃক্ত। তার মানে কি অ্যালকেন জাতীয়, মানে মিথেন তো অ্যালকেন জাতীয় কোনো যৌগই কি দিবে না, এই দুইটা বিক্রিয়া দিবে না। আর বাকি যত অসম্পৃক্ত যৌগ আছে সবগুলো অসম্পৃক্ত যৌগ কি হবে, এই দুইটা বিক্রিয়া দিবে। এই দুইটা বিক্রিয়ার উপর কম্পেয়ার করে তুমি কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত এই দুইটা তোমাকে ব্যাখ্যা করা লাগবে। আর বাকি অন্যভাবে যারা বলছো যে যাদের দুইটা হাত আছে, কার্বন পরমাণু যাদের দুইটা আছে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হবে, এই ব্যাখ্যাটা কখনোই গ্রহণযোগ্য না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এখানে দেখো C2OH6O আণবিক সংকেত বিশিষ্ট যৌগের একটি পরমাণু A যা হাইড্রক্সিল মূলক। এটি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এবং পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হয়ে প্রথম ধাপে B এবং দ্বিতীয় ধাপে C উৎপন্ন করে। আচ্ছা, এটা আমাদের উদ্দীপক। এখন আমরা ক নম্বর প্রশ্ন হচ্ছে বায়োডিগ্রেডেবল পদার্থ কি? এটা তো সবাই জানো যে বায়োডিগ্রেডেবল পদার্থ হচ্ছে যে সকল পদার্থ তোমার হচ্ছে পরিবেশে জীবাণু দ্বারা ভক্ষণযোগ্য এবং পচনশীল, সেই সকল পদার্থকে কি বলা হয়, বায়োডিগ্রেডেবল পদার্থ। আচ্ছা, খ নম্বর হচ্ছে কার্বনযুক্ত যৌগই উত্তম জ্বালানি ব্যাখ্যা করো। এটা তোমরা মানে অনেকেই অনেক রকম দিচ্ছে, এটা এক্সাক্ট উত্তর হবে হচ্ছে কার্বনযুক্ত যৌগ সবসময় কি করে বলতো, সবসময় সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে কার্বনযুক্ত যৌগ, ঠিক আছে। কার্বনযুক্ত যৌগ সবসময় বেশি তাপ উৎপন্ন করে এবং এইটাকে দহন করতে খুব কম পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় এবং খুব কম পরিমাণের শক্তি প্রয়োজন হয়। বুঝতে পারছো? কার্বনযুক্ত সকল যৌগকে দহন করতে স্বল্প পরিমাণের শক্তি প্রয়োজন হয় এবং এটি ন্যাচারালি কি হয়, দহনযোগ্য এবং তাপ অনেক বেশি উৎপন্ন হয়, যার কারণে এটাকে বলা হয় কি, কার্বনযুক্ত যৌগকে উত্তম জ্বালানি বলা হয়। যেমন পেট্রোল, কেরোসিন, ডিজেল, ঠিক আছে, তারপরে হচ্ছে মিথেন, এগুলো সবগুলো কি উত্তম জ্বালানি। আচ্ছা, গ নম্বর হচ্ছে এই যৌগকে জৈব যৌগ বলা গেলেও হাইড্রোকার্বন বলা যায় না কেন? আচ্ছা, এটা অনেক সহজ, এটা অল্প কথাই হয়ে যাবে, আর বাকিগুলো তোমরা দেখে বলে মানে কিছু বিশ্লেষণ করে দিতে পারবে। এটা হচ্ছে হাইড্রোকার্বন আর জৈব যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে হাইড্রোকার্বনে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকবে আর অন্য কোনো মূলক থাকবে না, ঠিক আছে। এটাকে বলে হাইড্রোকার্বন, ঠিক আছে, আর অন্য কোনো মূলক থাকবে না। কিন্তু দেখো এখানে হচ্ছে C2H6O, এটাকে কি বলা হয় বলতো, এটা হচ্ছে ইথানল। এখানে OH একটা আলাদা মূলক আছে, বুঝতে পারছো? তার মানে এটা কি হবে, এখানে একটা OH মূলক আছে, এটা এখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন মূলক না, মানে কার্বন এবং হাইড্রোজেন না, এখানে আরেকটা এক্সট্রা মূলক আছে, সেটা কি OH। তার মানে এটা কি হাইড্রোকার্বন না, কিন্তু এটা জৈব যৌগ। বুঝতে পারছো? হাইড্রোকার্বন শুধু তাদেরকে বলে যাদের শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, যে যৌগগুলো, তার অন্য কোনো মূলক নেই। আচ্ছা, এখন ঘ নম্বর কোশ্চেন হচ্ছে সি যৌগটির কার্যকারী মূলক, এই যৌগের কার্যকারী মূলক হচ্ছে নিহিত, ঠিক আছে। আচ্ছা, সি যৌগটা আমরা কি জানি, সি যৌগটা হচ্ছে C2H6O, এটা হচ্ছে C2H5OH, ঠিক আছে, মূলত এটা হচ্ছে ইথানল, ঠিক আছে। কারণ ইথানলকে এটা শোনো, এই বিক্রিয়াটা তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ইথানলকে 2 ধাপে বিক্রিয়া করে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করা হয়, ঠিক আছে, জৈব অ্যাসিড। তো যত ধরনের তোমার হচ্ছে অ্যালকোহল আছে সবগুলো অ্যালকোহলকে 2 ধাপে বিক্রিয়া করিয়ে তোমার হচ্ছে কি উৎপন্ন করা হয়, জৈব অ্যাসিড উৎপন্ন করে, যতগুলো ইথানল আছে, ঠিক আছে। এটা যেহেতু ইথানোয়িক অ্যাসিড, এটা যেহেতু ইথানল, তার মানে এখানে কি হবে, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। আর এই বিক্রিয়াটা একদম মুখস্থ রাখবে, ঝাড়া মুখস্থ, সেটা হচ্ছে CH2H5OH, ঠিক আছে। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট,
আচ্ছা দাঁড়াও আমি লিখে নিই, K2Cr2O7 আর হচ্ছে H2SO4, ঠিক আছে। এই দুইটা, এটাকে বলা হয় কিন্তু জারক পদার্থ, ঠিক আছে। এই K2Cr2O7 এটা হচ্ছে জারক পদার্থ, তার মানে যেহেতু এটা জারক পদার্থ এর মানে অটোমেটিক একটা অক্সিজেন উৎপন্ন করবে। আমি এখানে এখানে জায়মান অক্সিজেন লিখলাম না, ঠিক আছে, কারণ এটা যেহেতু আমি জারক পদার্থ দিয়ে দিছি, তার মানে এখানে অটোমেটিক জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। সেই জায়মান অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো? CH2 আর হচ্ছে H2CHO উৎপন্ন করবে, ঠিক আছে। এটাকে কি বলা হয়? অ্যালডিহাইড। হ্যাঁ, আবার এই CH2CHO এইটা আবার এই তোমার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 H2SO4 এইটা দ্বারা আবার এটা জারিত হবে, ঠিক আছে। জারিত হয়ে কি উৎপন্ন করবে? CH2COOH উৎপন্ন করবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা তোমরা একদম মুখস্থ রাখবে, ঠিক আছে। যে কোনো অ্যালকোহল জাতীয় যৌগ থেকেই তোমার পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 এই দুইটা তোমার হচ্ছে প্রভাবকের উপস্থিতিতে, ঠিক আছে, কি উৎপন্ন করবে? দুই ধাপে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করবে। প্রথমে উৎপন্ন করবে হচ্ছে অ্যালডিহাইড, আর দ্বিতীয় ধাপে উৎপন্ন করবে কি? জৈব অ্যাসিড, ঠিক আছে। এই বিক্রিয়াটা অবশ্যই মুখস্থ রাখবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ও আচ্ছা, আমার আসলটা বলা হয় না। এখন দেখো আমার এখানে হচ্ছে জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখানে আচ্ছা আমি এখানে একবার লিখে দিই, CH3COOH আর আরেকটা কি? CH5 আরেকটা কি ছিল জানো? CH5 আর আছে C2, হ্যাঁ, C2H6RO। এটা কি? এটা হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকোহল আর এটা কি? অ্যাসিড, ঠিক আছে। এটা অ্যালকোহল আর এটা অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকোহল, আমরা কি বলে কি? CH3CH2OH, ঠিক আছে। এটা হচ্ছে এইটার এখন দেখো এইটার মধ্যে এটাকে আমরা যদি ভাঙি, এটাকে আমরা ভাঙলে কি হয়? CH3CO আর আরেকটা হচ্ছে OH মাইনাস, ঠিক আছে। এটাকে যদি আমরা ভাঙি, এইটা উৎপন্ন, তাহলে দেখো এখানে একটা OH আছে না, আর এখানে অ্যালকোহলে কি আছে? একটা OH আছে না। এই যে OH একটা মূলক, আর এখানে আরেকটা কি মূলক যুক্ত আছে? দেখো তো, OH মূলক। তার মানে কি হবে? এই জৈব অ্যাসিডের মধ্যে অ্যালকোহলের OH মূলকটা কি আছে? অন্তর্নিহিত আছে, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি শুধু বিক্রিয়াগুলো দেখাই দিচ্ছি, হ্যাঁ। আর লেখা, তোমরা যে লেখাগুলো লিখবে, যা বিক্রিয়া লিখছো খাতায়, এইটাই শুধু তোমরা মানে এতে লিখবা, ঠিক আছে। এটা তোমরা খাতায় হচ্ছে ব্যাখ্যা লিখবা, এই আর কিছু না। আচ্ছা, মূলত ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রিয়াটা ঠিকঠাক লিখতে পারলে, যদি তোমরা কিভাবে তোমরা ব্যাখ্যা কখনোই পড়বা না। গাইডে যখন তোমরা কোনো কোশ্চেন সলভ করবে কেমিস্ট্রি, ঠিক আছে, যেই কোশ্চেন তোমার বিক্রিয়া থাকবে, ওই কোশ্চেনটা শুধুমাত্র বিক্রিয়া পড়বা, আর কিচ্ছু পড়বা না। বিক্রিয়া পড়বা এবং বিক্রিয়াতে তুমি যা লিখছো ওইটা তুমি শুধু ব্যাখ্যা করে দিবা নিচে, এইটুকুই, আর কিছু না, ঠিক আছে। মূলত তোমার হচ্ছে খাতা যারা দেখবে, এক্সামিনার যারা, তারা কিন্তু শুধুমাত্র বিক্রিয়াটাই দেখবে, বুঝছো। বিক্রিয়া দেখে তোমার বিক্রিয়া ঠিক থাকলে তোমাকে নাম্বার দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন 4 নং কোশ্চেনটা সলভ করা যাক, ঠিক আছে। 2 কার্বন বিশিষ্ট যুক্ত একটি যৌগ এ জারিত করে বি পাওয়া গেল, আবার যৌগকে আবার জারিত করে সি যৌগ পাওয়া গেল। আচ্ছা, একটু আগে আমি তোমাকে একটা বিক্রিয়া দেখাইলাম না, যে এ যৌগকে জারিত করে বি যৌগ পাওয়া গেল এবং বি যৌগকে জারিত করে আবার কি? সি যৌগ পাওয়া গেল। তার মানে কি? এই যৌগটা কি হবে? অ্যালকোহল। এই যৌগটা কি হবে? অ্যালকোহল। কারণ কি? ওই যে অ্যালকোহলকে জারিত করে আমি প্রথমে কি পেলাম? অ্যালকোহলকে জারিত করে পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 এর উপস্থিতিতে জারিত করে আমি কি পাইলাম? প্রথমে অ্যালডিহাইডকে আবার জারিত করে আমরা কি পাইলাম?
কি পাইলাম বলো তো, অ্যালডিহাইডকে জারিত করে আবার আমরা জৈব অ্যাসিড পাইলাম, ঠিক আছে, কি পাইলাম, জৈব অ্যাসিড পাইলাম। আচ্ছা এখন হচ্ছে কোশ্চেন হচ্ছে মানে এখন কোশ্চেন হচ্ছে কি, ভিনেগার কি, ভিনেগার কি, ভিনেগার হচ্ছে একটা খাদ্য সংরক্ষক, এটা হচ্ছে জৈব ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণটাই কি হবে, ভিনেগার। খ হচ্ছে জৈব অ্যাসিডকে কেন খাদ্য সংরক্ষক বলা হয়, জৈব অ্যাসিডকে কেন খাদ্য সংরক্ষক বলা হয়, একটা জিনিস মাথায় রাখবা সবসময়, অ্যাসিডীয় পরিবেশে কখনো ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে অ্যাসিডীয় পরিবেশে এখন যদি আমি বলি H2SO4, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো কিন্তু অনেক শক্তিশালী অ্যাসিড, এগুলোতে তো মানে ব্যাকটেরিয়া তো দূরে থেকে এগুলোতে মানে কোনো কিছুই ইয়ে করতে পারে না। আমাদের এই HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি চামড়ার উপর দিই, এখানে চামড়া আমার ঝলসে যাবে, ঠিক আছে। সুতরাং যে অম্লীয় পরিবেশ মানে মৃদু অম্লীয় পরিবেশ যদি থাকে, ঠিক আছে, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তার মানে জৈব অ্যাসিড কি, এগুলা জৈব অ্যাসিড সবসময় কি হয়, মৃদু অ্যাসিড হয়, এটা মাথায় রাখবে সবসময়। জৈব অ্যাসিড সব ক্ষেত্রে জৈব অ্যাসিড কি হবে, মৃদু অ্যাসিড, যেমন টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, তারপর ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, সবগুলো অ্যাসিড কি হবে হচ্ছে দুর্বল অ্যাসিড। এবং এই অ্যাসিডগুলো এইগুলো দুর্বল অ্যাসিড, তার মানে এই অ্যাসিড যেখানেই থাকবে সেখানে কি একটা অম্লীয় পরিবেশ থাকবে, আর অম্লীয় পরিবেশে কি হবে, কোনো সময় ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। তার মানে কি জৈব অ্যাসিডকে এই জন্য খাদ্য সংরক্ষক বলা হয়। উদাহরণ হিসেবে তোমরা কি দিতে পারো, ভিনেগার, ভিনেগার কি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, তাই না। কিন্তু তোমরা অনেকে দেখছি শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড দিয়েছো, শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড যখন দিবে তখন কি হয়ে গেল, আমার বিষয়টা স্পেসিফিক হয়ে গেল, শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিডটাই হয়ে গেল, আর অন্য কোনো জৈব অ্যাসিড বলা হলো না, তাই না। এজন্য তোমাকে পুরো অ্যাসিড সম্পর্কে একটা ধারণা দিয়ে উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে তোমাকে দিতে হবে কি, ভিনেগার, ঠিক আছে। এই জন্য আমি মানে তোমরা যে খাতাগুলো লিখছো, আমি তোমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে, উত্তরের উপর ডিপেন্ড করে আমি কিছু নাম্বার কম বেশি করছি, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে গ নম্বর হচ্ছে, এ যৌগ থেকে অ্যালকিন পাওয়া সম্ভব কিনা। এ যৌগ কি, এ যৌগটা কি, অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল। এখন এখানে কোনো মানে তোমাকে ক্লু দেওয়া হয়নি, তার মানে তুমি যে কোনো একটা অ্যালকোহল নিতে পারো, ঠিক আছে। আমি নিলাম CH3CH2OH নিলাম, ঠিক আছে, CH3CH2OH নিলাম। এখন দেখো CH3CH2OH থেকে আমরা কিভাবে হচ্ছে অ্যালকিন পাবো, ঠিক আছে। এই যে আমরা এর আগে একটা বিক্রিয়া করলাম না, এর আগে একটা বিক্রিয়া করলাম, এটা আমি দুইভাবে পাইতে পারি, দুইটাই নিরুদ্র বিক্রিয়াতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে আমি যদি এর সাথে H2SO4 অ্যাড করি, ঠিক আছে, এর সাথে যদি আমি H2SO4 অ্যাড করি, H2SO4 সবসময় কি নিরোধক, H2SO কে কি বলা হয়, নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ টোটাল দুইটা, পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে H2SO4 আর একটা কি Al2O3 মানে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, -H2O, ঠিক আছে। এখান থেকে একটা পানি অপসারণ হবে, অপসারণ হয়ে কি হবে, CH2 ডাবল বন্ড CH2, আর এখানে কি হবে, পানি। এই পানিটা যে অপসারণ হয়েছে না, ওহে এই পানিটা এখানে কি হবে, উৎপন্ন হবে। তাহলে আমরা দেখো এই অ্যালকোহল বা ইথানল জাতীয় যৌগ থেকে আমরা কি পেলাম, ইথিন পেলাম। এবং আরেকটাই বিক্রিয়া আছে, দুইটা বিক্রিয়া লিখতে পারো, সমস্যা নেই, দুইটা যে কোনো একটা লিখলেও হবে, CH3 হবে এটা, হ্যাঁ, CH2OH, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস সেটা মনে রাখবা, যে যদি অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড নাও তাহলে এর সাথে কি হবে, তোমাকে তাপ দেওয়া লাগবে, ঠিক আছে, Al2O3 এবং তাপ দেওয়া লাগবে। তাপ দিলে কি হবে, এখানে পানি বিয়োজিত হবে, -H2O বিয়োজিত হয়ে কি হবে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O, ঠিক আছে। এটা অ্যালকোহল থেকে এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করা যায়, অ্যালকিন উৎপন্ন হয়, যে কোনো অ্যালকোহল থেকেই, ঠিক আছে। আর এই বিক্রিয়াটাকে বলা হয় নিরোধক বিক্রিয়া। নিরোধক বিক্রিয়া কাকে বলে, যদি এই কোশ্চেনটা আসে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন আসতে পারে, কি হবে, যেই বিক্রিয়াতে তোমার পানি অপসারণ হয়, সেই বিক্রিয়াকে বলা হয় নিরোধক বিক্রিয়া। এবং যারা পানি অপসারণ করে তাদেরকে বলা হয় নিরোধক পদার্থ, ঠিক আছে, তাদেরকে বলা হয় কি, নিরোধক। তাহলে এখানে Al2O3 এবং H2SO4 কি নিরোধক হিসেবে কাজ করছে না। আচ্ছা এখন হচ্ছে ঘ নম্বর কোশ্চেন হচ্ছে, এ এবং সি শ্রেণীর যৌগ থেকে কিভাবে পলিমার প্রস্তুত করা যায়। আচ্ছা
এ শ্রেণীর যৌগটা কি আমরা কি পেলাম এ শ্রেণীর যৌগটা হচ্ছে আমরা অ্যালকোহল, তাহলে অ্যালকোহল থেকে আমরা ইথিন পাইলাম তাই না, অ্যালকিন পাইলাম। এর অ্যালকিন থেকে তো আমরা ইজিলি পলিমার বের করতে পারবো না, ওই যে আমরা হচ্ছে এর আগের কোশ্চেন আমরা সলভ করলাম, অ্যালকিন থেকে আমরা 1000 ATM চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালকিন থেকে আমরা কি উৎপন্ন করতে পারবো, পলিথিন উৎপন্ন করতে পারবো, ঠিক আছে। তাহলে এই একটা বিক্রিয়া আমাদের হয়েছে। এখন হচ্ছে আমরা সি যৌগটা কি, সি যৌগটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, তোমার মানে যে কোনো অ্যাসিড হতে পারে, ঠিক আছে, সেটা তোমার 1 কার্বন 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট হতে পারে, ঠিক আছে, এটা কি জৈব অ্যাসিড। সি যৌগটা কি হবে, জৈব অ্যাসিড। আর কেন জৈব অ্যাসিড সেটা তো আমি তোমাদের আগেই বললাম। আচ্ছা এখন দেখো জৈব অ্যাসিড আমি প্রথমে এটা তুমি বিভিন্নভাবে করতে পারো, জৈব অ্যাসিড থেকে কিন্তু তোমার টেরিল নামক পলিমার তোমার তৈরি হয়, ঠিক আছে, কিন্তু তোমরা যে প্রসেসটা জানো সেই প্রসেসটা দিয়ে যদি আমি তোমাদের করে তাহলে তোমাদের আরো সুবিধা হবে। এখন দেখো বেনজোইক অ্যাসিড আমি যদি CH3, ঠিক আছে, CH3 CH ঠিক আছে, তাহলে এখানে একটা হাত দুইটা হাত তিনটা আর হচ্ছে এখানে একটা চারটা, ঠিক আছে। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি দুইটা একটা তিনটা আর একটা চারটা। এখন দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা ইয়ে করি আচ্ছা আমি বিক্রিয়াটাকে লিখে নিই, হ্যাঁ, LiAlH4 CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। আচ্ছা আমি শুধু এই বিক্রিয়াটাই লিখছি এখান থেকে তোমার কি অপশন হয় বলো তো, এখান থেকে এটা যেহেতু জারক, ঠিক আছে, LiOH3 এটা হচ্ছে বিজারিত করবে, ঠিক আছে। আচ্ছা এখন আমার বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা হচ্ছে সবসময় মনে রাখবা জৈব অ্যাসিডকে LiAlH4 মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাজিন, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাজিন, এইটা দ্বারা যদি আমি বিজারিত করি তাহলে কি হবে, কি উৎপন্ন হবে, সি অ্যালকিন উৎপন্ন হবে। এবং অ্যালকিন যদি তুমি উৎপন্ন করে ফেলতে পারো তাহলে এখান থেকে তুমি পলিমার অবশ্যই প্রস্তুত করতে পারবে, তাই না। এখানে দেখো আমি অ্যালকিন তৈরির মানে বিক্রিয়াটা তোমাকে দেখা দিলাম, এখান থেকে তুমি ডিরেক্ট কি করতে পারবে, পলিমার তৈরি করে ফেলতে পারবে, তাই না। কি পলিমার হবে, পলিথিন অথবা পলিপ্রোপিন, ঠিক আছে। তুমি যেই মানে যত কার্বন বিশিষ্ট যৌগ নিবে সেটারই কি হবে, পলিমার উৎপন্ন হবে। আচ্ছা এখন হচ্ছে 5 নম্বর কোশ্চেন আসে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে তাপীয় ভাঙন কি। তাপীয় ভাঙন হচ্ছে কোনো জৈব যৌগকে, ঠিক আছে, কোনো জৈব যৌগকে তাপ দেওয়ার মাধ্যমে, ঠিক আছে, তাপ দেওয়ার মাধ্যমে ওই যৌগটাকে ক্ষুদ্র মানে একটা বড় শিকলযুক্ত কোনো জৈব যৌগকে তাপের মাধ্যমে ভেঙে ক্ষুদ্র শিকল বিশিষ্ট জৈব যৌগে পরিণত করার বিক্রিয়াকে বলা হয় কি, তাপীয় ভাঙন বিক্রিয়া, বা আর ওইটাকে বলা হয় কি, তাপীয় ভাঙন, মানে তাপের মাধ্যমে জৈব যৌগ বড় শিকল যুক্ত জৈব যৌগগুলোকে ভেঙে ফেলা হয়, ঠিক আছে, ভেঙে ফেলে ছোট ছোট জৈব যৌগ তৈরি করা হয়। আচ্ছা এখন খ নম্বর হচ্ছে সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ বলতে কি বোঝা হয়। আচ্ছা সম্পৃক্ত অসম্পৃক্ত বলতে আমরা কি বুঝি, সম্পৃক্ত হচ্ছে যেখানে একটা একক বন্ধন বিশিষ্ট জৈব যৌগ, ঠিক আছে, আর হচ্ছে অসম্পৃক্ত হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিশিষ্ট জৈব যৌগ। আর অ্যালিসাইক্লিক বলতে কি বোঝানো হয়, বদ্ধ শিকল, তার মানে বদ্ধ শিকল সকল জৈব যৌগ হচ্ছে বদ্ধ শিকল সকল মানে তোমার এক হাত বিশিষ্ট সকল জৈব যৌগ কি হবে, অ্যালিসাইক্লিক যৌগ, ঠিক আছে। এখানে সাইক্লোহেক্সেন হতে পারে উদাহরণ হিসেবে। আচ্ছা এখন গ নম্বর হচ্ছে উদ্দীপকের হাইড্রোকার্বন সমূহ পৃথকীকরণ দেখাও। এখন উদ্দীপকটা দেখো, উদ্দীপকে হচ্ছে প্রথমে আছে 3 অণু C3H8, এটা কি বলো তো, এটা অ্যালকেন জাতীয় যৌগ না, C3H8 এটা কি অ্যালকেন জাতীয় যৌগ না, C3H8 এটা যদি আমরা এইভাবে লিখি দেখো CH3 বন্ড CH2 এটা দেখো তো অ্যালকেন না। এখন দেখো অ্যালকেন তার মানে এটা কি আমার সম্পৃক্ত, তাই না, এটা হচ্ছে আমার কি সম্পৃক্ত। আর হচ্ছে বাকি দুইটা দেখো, আর দুইটা কি কি যৌগ উৎপন্ন করছে দেখো তো, এখানে C3H6 এটা কি, এটা অ্যালকিন না, দেখো তো এটাকে আমি যদি এভাবে লিখি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে কয়টা হাইড্রোজেন আছে দেখো তো 6টা, তাহলে এটা কি আমার অ্যালকিন হচ্ছে না, এটাও অ্যালকিন, দ্বিতীয়টাও কি হচ্ছে, দ্বিতীয়টাও আমার অ্যালকিন হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে
H4, এটা আমার দেখো CH2 বন্ড CH2, দেখো তার মানে এই দুইটা আমার হচ্ছে অ্যালকিন জাতীয় যৌগ আর এটা হচ্ছে কি অ্যালকিন জাতীয়, তার মানে এই দুইটা, এটা সম্পৃক্ত এই দুইটা অসম্পৃক্ত। এখন এটা সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুইটার আমি তোমার এর আগে বললাম না, অসম্পৃক্ত এবং অসম্পৃক্ত প্রমাণ করতে হলে কি করতে হবে, বেয়ার দ্রবণ আর ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দেখাই দিবে, তাহলে কি করতে পারবে তুমি, পৃথকীকরণ করতে পারবে। মানে বেয়ার দ্রবণ এবং কি আরেকটা কি বললাম হচ্ছে বেয়ার দ্রবণ আর ব্রোমিন দ্রবণ, এই দুইটা বিক্রিয়া যদি তুমি দেখাই দিতে পারো তাহলে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, তাহলে তুমি এটা পৃথককরণ করতে ফেলতে পারবে, তাই না। আর বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণ এই দুইটা তো আমি তোমাদেরকে এর আগের ইতে বললাম, তাই না, এর আগের সলভটাতে বললাম। এটা হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটি শিল্প রসায়নের গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের বিক্রিয়া এটা দেখো, এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া দেখো তো, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটা কি হবে, বিয়োজন বিক্রিয়া বা তাপীয় ভাঙন বিক্রিয়া তুমি বলতে পারো, সমস্যা নেই। বিয়োজন বিক্রিয়া কেন, বিয়োজন বিক্রিয়া মানে বড় শিকলযুক্ত হাইড্রোকার্বনকে ভেঙে ছোট শিকল বিশিষ্ট হাইড্রোকার্বনে পরিণত করার বিক্রিয়াকে কি বলা হয়, বিয়োজন বিক্রিয়া। এবং বিয়োজন বিক্রিয়া এখন কথা হচ্ছে বিয়োজন বিক্রিয়া শিল্প রসায়নে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এখন দেখো আমরা প্রকৃতিতে যেই জৈব যৌগগুলো পাই, ঠিক আছে, যে জৈব যৌগ সেগুলো কিন্তু দীর্ঘ শিকল বিশিষ্ট জৈব যৌগ, ঠিক আছে, ওইগুলো আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে থাকে, ঠিক আছে। এখন অনুপযোগী ব্যবহার হয়ে এগুলোতে তো আমাদের উপযোগী করতে হবে, উপযোগী করতে হলে কি করতে হবে, আমাদের ছোট শিকল বিশিষ্ট জৈব যৌগতে পরিণত করতে হবে। যেমন মিথেনটা তো আমরা এটা সহজে ব্যবহার করতে পারি, তাই না, দহনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে পেট্রোল, ডিজেল, এগুলো কি এগুলো হচ্ছে কি ছোট শিকল বিশিষ্ট হাইড্রোকার্বন। এখন যখন প্রকৃতিতে আমরা তো বড় দীর্ঘ শিকল বিশিষ্ট হাইড্রোকার্বন পাই, তাহলে এই বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে এই দীর্ঘ শিকল যুক্ত বিক্রিয়া যৌগগুলোকে বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে ছোট শিকলযুক্ত জৈব যৌগে পরিণত করাকেই কি বলা হয়, বিয়োজন বিক্রিয়া। এবং এটা পরিণত করার কারণেই শিল্পক্ষেত্রে যেমন তোমার মিথেন তৈরি হয়, পেট্রোল তৈরি হয়, ডিজেল তৈরি হয়, এগুলো যার কারণে তোমার এগুলো বিয়োজন বিক্রিয়াটা কি শিল্পক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবগুলো কোশ্চেনের উত্তর অনেক ভালোভাবে পেয়ে গেছো। আর তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সবসময় তোমাদের সাথে আছে। বেসিক লার্নার একাডেমি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।